আমরা কোথায় যাচ্ছি? 3 কিলোমিটারের জার্নি সুবর্ণ আইল্যান্ড অব্দি। এটা সুবর্ণরেখা নদী এসে এই যে নৌকোটা আসছে, হ্যাঁ, নৌকোর পাশে নদী গিয়ে মিলেছে সাগরে। আর একদম মাসির বাড়ির যে গেটটা করা আছে, আজকে সকালে যেটা দিয়ে গেলাম সানরাইজ দেখতে, এই বিচ, এই যে বিচ দেখা যাচ্ছে। বেশ ঠান্ডা কিন্তু আজকে, মোহনাটা এমনি খুব ঠান্ডা। 6টা থেকে 6টা অবধি আমরা থাকি, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। Every journey has a heartbeat. This one beats with the sea. কখনো কখনো শুধু ঢেউয়ের শব্দটাই যথেষ্ট হয় রোজকার কোলাহল থেকে একটু দূরে যেতে। সকালে উঠে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙা, হাতে চায়ের কাপ, আর সামনে খোলা সমুদ্র, এটাই দীঘার আসল মজা। ট্রেনে হোক, গাড়িতে হোক বা বাসে, বন্ধুদের সঙ্গে হোক বা ফ্যামিলির সঙ্গে, দীঘা এমন একটা জায়গা যেখানে বেশি প্ল্যান না করলেও চলে। খাবার, সমুদ্র, সানরাইজ, সানসেট আর রাতে হালকা ঠান্ডা হাওয়া, এই কয়েকটা জিনিসই এখানে যথেষ্ট। তাই এই শীতে ব্যাগ হালকা রাখুন, মনটাকে খুলে দিন, বাকি সব সমুদ্র সামলে নেবে। চলুন আমাদের চোখ দিয়ে আমাদের গল্পে দীঘাকে নতুন করে আবিষ্কার করি। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আসবেন, কোথায় থাকবেন, আর দীঘা এসে কি কি করলে ট্রিপটা জমে যাবে। চলুন শুরু করি আমাদের দীঘা ট্রিপ অরিজিৎ ট্রাভেল জোনের সাথে। এইবারের দীঘা যাত্রা শুরু হয়েছিল সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে। আমরা ধরে নিয়েছিলাম সকাল 6:45 গ্রিন লাইনের 9600 ভলভো বাস। পৌঁছে গেলাম এসপ্ল্যানেড 7:17 সকালবেলা, আর এখান থেকে ছাড়বে 7:30টায়। শিডিউল টাইম হচ্ছে পৌঁছানোর 11:45। আর এই হচ্ছে লাগেজ রাখার জায়গা। জার্নিটা বেশ কমফোর্টেবল, রাস্তায় খুব বেশি ঝামেলা নেই, চোখের সামনে শুধু হাইওয়ে আর ধীরে ধীরে বদলে যেতে থাকা দৃশ্য। কলকাতা থেকে দীঘা বাসে যেতে সময় লাগে কম বেশি 5 ঘন্টার মতন। এছাড়াও হাওড়া থেকে রয়েছে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা নিয়ে চলে যায় দীঘা মাত্র 3 ঘন্টায়। 9:17 আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। এখন দাঁড়িয়ে আছে আমরা নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই যে বাস দাঁড়িয়ে আছে, 15 মিনিটের ব্রেক। টোটাল 196 কিলোমিটারের ডিস্টেন্সে আমরা চলে এলাম 73 কিলোমিটার। বাসের হর্ন দিয়ে দিয়েছে, আমাদের আবার যাত্রা শুরু হয়ে যাবে। ব্রেকফাস্ট হয়ে গেল। বাস ছুটে চললো কোলাঘাট ব্রিজের উপর দিয়ে, আর হলদিয়া মোড় ধরে আমরা পৌঁছে গেছিলাম নন্দকুমার। এখান থেকে আর মাত্র 86 কিলোমিটার। দীঘা পৌঁছাতে আমাদের সময় লাগলো ওই 5.5 ঘন্টা মতন। আমাদের বাস নামিয়ে দিয়েছিল দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির অফিসের কাছে। সেখান থেকে আমরা একটা টোটো নিয়ে নিই। টোটো নিয়ে চলে যাই সোজা আমাদের হোটেল গ্রিন পার্ক, ওল্ড দীঘার কাছে, দীঘা পুলিশ স্টেশনের পাশে। ওল্ড দীঘার হোটেল গ্রিন পার্কের 202 নম্বর রুমে আছি। রুম ট্যুরটা দিয়ে নিই। রুমটা ভীষণ পছন্দ হয়েছে, দারুণ রুমটা, একবার আপনাদের সাথে শেয়ার করি। হোটেল গ্রিন পার্কের এই লিফট, আর এইখানে হচ্ছে সিঁড়ি। এই লিফট থেকে বেরিয়ে আমাদের 202 নম্বর রুম।
হোটেল গ্রিন পার্ক নিয়ে একটা ডিটেল ভিডিও আমি বানিয়ে দেবো এবং এই চ্যানেলেই দিয়ে দেবো। সেইখানে সব তথ্য থাকবে হোটেল সম্পর্কে। আর এই রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে স্পেশাল আকর্ষণ, যেটা এই ব্যালকনি, বেশ বড় একটা ব্যালকনি, আর একদম রাস্তার উপরে। এই দিকটা ওল্ড দীঘা। এই যে গেটটা করা হয়েছে নতুন করে, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর এই রাস্তাটা দিয়ে ঢুকলেই একদম সোজা সমুদ্র। হোটেলের নিজস্ব রেস্টুরেন্টে আমরা সেদিনকে ছেড়ে নিয়েছিলাম প্রথম দিনের লাঞ্চটা। লাঞ্চে নিয়ে নিয়েছিলাম ক্র্যাব মশালা ও প্রন মশালা, তার সাথে তো ছিল ভাত, সবজি, ডাল, বেগুন ভাজা ইত্যাদি। খাবার ভালো ছিল, সুস্বাদু, এবং সবথেকে বড় কথা খুব হাইজেনিক। লাঞ্চের পর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এই 4:30 নাগাদ আমরা বেরোচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল গ্রিন পার্ক। আর এই এক টোটো দাদাকে এখান থেকেই, হোটেলের সামনে থেকেই বুক করলাম। এই দাদা আমাদেরকে একটা ভালো জিনিস দিল, দাদার নাম্বার দেওয়া আছে, আর এখানে কি কি যাবতীয় সাইট সিন আছে সব একটা লিস্ট করা আছে, খুব সুন্দর। আমার নাম জগদীশ চন্দ্র নায়ক। দাদার নাম হচ্ছে জগদীশ চন্দ্র নায়ক। ওল্ড দীঘায় টোটো স্ট্যান্ডে আমাদের হোটেল গ্রিন পার্কের সামনেই ওদের লাইনে থাকেন। প্রথম দিনের বিকেলবেলায় আমরা পৌঁছে গেছিলাম অমরাবতী পার্ক, যেটি নিউ দীঘার কাছে অবস্থিত। সমুদ্রের নোনা হাওয়ার বাইরে একটু শান্ত সবুজ খুঁজলে অমরাবতী পার্ক নিঃসন্দেহে সেরা জায়গা। সুন্দর ল্যান্ডস্কেপের গার্ডেন, কৃত্রিম লেক, বোটিং আর শিশুদের জন্য খেলার জায়গা, সব মিলিয়ে এটি পারিবারিক ভ্রমণকারীদের জন্য খুবই পছন্দের। আর সঙ্গে যদি বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই। এই অমরাবতী পার্কে এখানে যে লেকে বোটিং হয় তার রেট চার্টটা দেওয়া আছে। দুজনের প্যাডেল বোট 150 টাকা 25 মিনিট, 4 জনের 200 টাকা, 6 জনের 300 টাকা। শীতের বিকেলবেলাটা বেশ ভালোই লাগবে এখানে বসতে। আমরা যাচ্ছি এখন রোপওয়ে কাউন্টারের কাছে। টিকিট নিয়ে নিলাম রোপওয়ের। সকাল 8:30 থেকে সন্ধ্যে 7:30 অবধি রোপওয়ে খোলা থাকে। লেকের উপর দিয়ে এখন রোপওয়ে ক্রস করছে। রোপওয়ে থেকে এখন পুরো 360 ডিগ্রি ভিউ পাচ্ছি আমরা। এইটা একটা লেকের মাঝখানে, মাঝামাঝি জায়গাটা আইল্যান্ড মতন করা আছে, গাছে ঘেরা, সুন্দর করে সাজানো। এইটার উপরে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার ওই পাশে গিয়ে ঘুরে আনে। রোপওয়ে হয়ে গেল অমরাবতী পার্কে। এবার এইখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ঢেউসাগর। অমরাবতী পার্কের গেটে ঢুকলেই প্রথমে চোখে পড়বে টয় ট্রেন। সেই টয় ট্রেনে করে চড়ে আপনার পুরো পার্কটা ঘুরে দেখতে পারেন। সময় লাগবে 10 মিনিটের মতো, আর মাথা পিছু 50 টাকা নেয়। অমরাবতী পার্কের টাইমিং হচ্ছে সকাল 7:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত অমরাবতী পার্ক। সঙ্গে যদি আপনাদের বাচ্চারা থাকে তাহলে এখানে একবার ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। পার্কের বাইরের অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে আপনারা চলে যেতে পারেন ঢেউসাগর। আমাদের পড়েছিল জনপ্রতি 15 টাকা। ঢেউসাগর পার্কটিও নিউ দীঘাতেই অবস্থিত। 10 মিনিটের সময় লাগলো পৌঁছাতে। দীঘা মানে শুধু সমুদ্র নয়, দীঘা মানে অ্যাডভেঞ্চারও। ঢেউসাগর পার্ক ঢুকলেই শুরু হয় কৃত্রিম ঢেউয়ের রোমাঞ্চ। বাচ্চা থেকে বড় সবাই এখানে আবার বাচ্চা হয়ে যায়। গরমের দিনে এই জায়গাটা একেবারে পারফেক্ট। পার্ক খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর রাইডগুলো শুরু হয় বিকেল 5টার পর থেকে। পার্কে ঢুকলেই চোখে পড়বে অনেক খাবারের দোকান, তাই আমরাও সন্ধ্যেবেলা চাটা দিয়েই আমাদের যাত্রাটা শুরু করলাম ঢেউসাগর পার্কে। এবং ঢেউসাগর পার্কটা লাইটিংয়ের জন্য খুব সুন্দর লাগছিল। আর আছে এখানে অনেক রকমের বাচ্চাদের রাইডস।
এই পার্কটা অসম্ভব সুন্দর, সন্ধ্যেবেলাও ভালো লাগছে, দিনের বেলা এলেও ভালো লাগবে। যে ঝাউ গাছগুলো রয়েছে পার্কের বিভিন্ন জায়গায়, আর সকালবেলা ঢেউগুলো দেখা যাবে সমুদ্রের। এখন তো অন্ধকার দেখা যাচ্ছে না। আমরা এবার এখান থেকে সোজা চলে যাব ওল্ড দীঘা সি বিচ। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, আমাদের ঢেউ সাগর দেখা হয়ে গেল। এখন সময় 7:17। আমরা এখন চলে যাচ্ছি সোজা ওল্ড দীঘা। ওল্ড দীঘায় গিয়ে বিচে বসছি। এই যে দাদার অটোতে উঠে গেলাম, এখানে বাইরেই অটো ছিল, 20 টাকা করে ঢেউ সাগর থেকে ওল্ড দীঘা। দীঘা এলে সন্ধ্যেবেলা যেখানে না এলেই নয়, সেই ওল্ড দীঘা একদম জমজমাট। সারাদিন আপনি যেখানেই থাকুন না কেন দীঘায়, আপনাকে সন্ধ্যেবেলায় চলে আসতে হবে ওল্ড দীঘাতে। সেই পুরনো ওল্ড দীঘার ভাইবসটা এখনও একই রকম রয়েছে। তাই আমরাও সন্ধ্যেবেলায় একটু বিচের ধারে ঘুরে টুকটাক খাওয়া দাওয়া করে মার্কেট ঘুরলাম, তারপরে চলে গেলাম আমরা ডিনার করতে। দারুণভাবে কাটলো আমাদের প্রথম রাতটা ওল্ড দীঘাতে। पनीर बटर मसाला, एक तड़का, চিকেন বাটার মশলা, রুমালি রুটি। ডিনারটা আজকে ওল্ড দীঘাতেই করলাম। এই যে হোটেল সান অ্যান্ড সি, আর এই হোটেলেরই রেস্টুরেন্ট অর্কিড রেস্টুরেন্ট, এখানে খেলাম। খাবারটা ফাটাফাটি ছিল, পনির বাটার মশলা, চিকেন বাটার মশলা স্পেশালি খুব ভালো ছিল। সারাদিনের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। দেখা হচ্ছে কাল সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ডে 2, আজকে 12ই ডিসেম্বর 2025। আমাদের ভোর 5:30 থেকে শুরু হয়ে গেল ডে 2 এর প্রোগ্রাম। দেখি একটা ভালো সানরাইজের অপেক্ষা করছি। দীঘায় এসেছি, যদি সানরাইজ দেখা যায়। আমি আর অনন্যা বেরিয়েছি হোটেল থেকে। 200-300 মিটার সোজা এখানে হাঁটলেই বিচ পেয়ে যাব। এবার এই বিচ লাইন ধরে এইখান থেকে বাঁ দিকে গেলে ওল্ড দীঘা, নিউ দীঘা হচ্ছে ডান দিকে। ঠান্ডা ওই 17 ডিগ্রি মতন আছে এখন। এটা হচ্ছে আদি জগন্নাথ মন্দির, মানে এইটাই হচ্ছে পুরনো দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দির। ওই যে আমরা গেট থেকে হেঁটে এলাম, বেশি না, 2 মিনিট লাগলো। সকালটা খুব শান্ত, চারিদিকে তখনও লোকজন কম। সমুদ্রের সামনে দাঁড়িয়ে শুধু ঢেউয়ের শব্দ। আস্তে আস্তে সূর্যটা উঠছে, আর মনে হচ্ছে এই মুহূর্তটার জন্যই তো দীঘায় আসা। রাতের নীরবতা ভেঙে সমুদ্রের বুকে ধীরে ধীরে জেগে ওঠে আলো। দীঘার আকাশে সূর্য যখন প্রথম হাসে, ঢেউগুলো যেন ফিসফিস করে বলে, আজও নতুন করে শুরু হোক জীবন। সূর্যোদয় দেখে পেট পুজো করে নিয়েছিলাম সেদিন পেটাই পরোটা দিয়ে। তারপরে আমরা ফিরে এসেছিলাম হোটেলে। ওল্ড দীঘা থেকে ঘুরে এলাম, ব্রেকফাস্টও করে এলাম। এবার একটা অটোর সাথে কথা বলেছি, চন্দনেশ্বর মন্দির, তালসারি আর বিচিত্রপুর। সকাল 9:35 আমরা বেরিয়ে পড়লাম ডে 2 সাইট সিনের জন্য। আজকে যাচ্ছি চন্দনেশ্বর মন্দির, তালসারি ও বিচিত্রপুর। দারুণ ওয়েদার, একটা ঝকঝকে সকাল, হালকা হালকা ঠান্ডা হাওয়া, বেশ মনোরম পরিবেশ। সামনেই 25শে ডিসেম্বর,
পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন হবে, তাই তার আগে একটু ভিড়ভাড় থেকে এড়িয়ে একটু আগে আগে আমরা ঘুরে যাচ্ছি সাগর সুন্দরী দীঘা। এইটা উড়িষ্যা ঢুকলাম, এইটা বর্ডার। আমরা প্রথমেই এলাম তালসারি, সময় লাগলো এই 20 মিনিটের মতন, 12 কিলোমিটার ডিস্টেন্স হলদিঘা থেকে। এই পার্কিং থেকেই পাশে এই দাদার একটা হোটেল আছে ছোট্ট। দাদার নাম কি আপনার? সন্ন্যাসীদার হোটেল আছে, এই বৌদি রান্না করছে। আমরা এখানে হালকা ব্রেকফাস্ট করে নিলাম। আর কি কি পাওয়া যাচ্ছে ব্রেকফাস্টে? লুচি হবে, মুড়ি ঘুগনি হবে, ডিম টোস্ট হবে, বাটার টোস্ট হবে, ম্যাগি হবে, ঘুগনি পাউরুটি হবে, আলুর চপ হবে, বেগুনি হবে, পেঁয়াজি হবে। অনেক অপশন আছে বন্ধুরা ব্রেকফাস্টের জন্য। আর দাদাকে অর্ডার দিলে, এখানে যদি দুপুরের দিকে আসেন ঘুরতে তালসারিতে, লাঞ্চের অর্ডার দিলে ফোন নাম্বার বলে দিচ্ছে, অর্ডার দিয়ে যেতে পারে। আপনার নাম্বারটা বলে দিন। 7410070707। তো ওনাকে অর্ডার দিলে কি কি লাঞ্চে আপনি করে দেবেন? মাছ, চিকেন হবে, মটন হবে, কাঁকড়া কাঁকড়া হবে, চিংড়ি হবে, পমফ্রেট হবে, ইলিশ হবে। মানে যে এই মাছটা আমি খাবো। আচ্ছা আচ্ছা, কিরকম কি খরচা রেট আছে মাছের? ওই নিরামিষ আছে, নিরামিষ 60 টাকা 70 টাকা এরকম মিল আছে। থালি মিল নিরামিষ নিরামিষ। তারপরে মাছটা হলো আলাদা আলাদা। এখন একটু টুরিস্টের রাশ কম, পরীক্ষা টরীক্ষা চলছে। 25শে ডিসেম্বরে পিক সিজন শুরু হয়ে যাবে। তো দাদার নাম্বারটা আরেকবার বলে দিন, সন্ন্যাসীদার নাম্বারটা। 7410570707। নাম্বারটা বন্ধুরা নোট করে রাখতে পারেন। তালসারিতে এলে কখন লাঞ্চের আপনাদের করার ইচ্ছে হলে আগে থেকে বলবেন, খুব ভালো। আমরা এবার বিচের দিকে যাব। এখানে হালকা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল তালসারিতে। সমুদ্রের পাশের যেরকম গ্রাম হয়, ছোট্ট একটা তালসারি গ্রাম, এখানে সুবর্ণরেখা নদীর মোহনা এটা। এই যে মাছের জেলেরা এই যে নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছে, এইটাই একটা আদর্শ জায়গা, একটা সি বিচের। তালসারির নিজস্ব একটা রূপ আছে। তালসারি ফেমাস হয়েছে মূলত লাল কাঁকড়ার বিচের জন্যে, আর সুবর্ণরেখা নদীর মোহনা। এখানে সারি দিয়ে জেলেদের নৌকা রয়েছে। এটা সুন্দর শীতকালের সকাল আমরা উপভোগ করছি এই তালসারিতে। তালসারিকে অনুভব করতে গেলে আপনাকে আসতে হবে সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে, বা বিকেলে সূর্যাস্তের সময় 4টের পরে। এইখানে বোটিংও আছে, বাইকও আছে। তো বোটিংয়ে পার হেড 100 টাকা করে, ওই যে ওই চটটায় নিয়ে যাচ্ছে বোটে। আর বাইকে গেলে ও একটু দূরে নিয়ে যাচ্ছে, পার হেড 50 টাকা করে। একটা বাইকে 2 জন যাবে, আর নিজেরা চালাতে পারলে 3 জন। আমরা লাল কাঁকড়া বিচের জন্য বাইকে করে, স্কুটিতে করে 3টে বাইক নিয়ে নিলাম। তালসারির মুখ্য আকর্ষণ লাল কাঁকড়া বিচ। একদম নীল জল, জলটা পুরো ক্লিয়ার। ভাটার সময় বাইকের এই সার্ভিসটা থাকে, জোয়ার হলে তো যেতে পারে না। তো সামনে আমরা মোহনাটাও দেখবো আর লাল কাঁকড়ার বীজটাও দেখবো। হাজার হাজার ওই সাবাস, দারুণ এক্সপিরিয়েন্স বন্ধুরা, ফাটাফাটি। এখানে এলে রেকমেন্ডেড। একটা বাইকে 100 টাকা দিয়ে 2 জনে যাবেন লাল কাঁকড়ার বীজ আর মোহনা। ভর্তি লাল কাঁকড়া। এই দেখো, এই হচ্ছে সেই লাল কাঁকড়া যেটার জন্য এখানে আসা। কে ধরবে হাতে? কে ধরবে? এই সেই লাল কাঁকড়া। লাল কাঁকড়াকে ছেড়ে দেওয়া হচ্ছে মাটির উপরে। আর আমার মেয়ের আনন্দটা দেখুন, লাল কাঁকড়ার পিছনে পিছনে দৌড়াচ্ছে, হাতে ব্যাগটা ছাড়ছে না। কোথায় গেল? এখানে অভিমন্যু দা এখানে। দাদা মোহনাটা একটু বলো কোন জায়গাটা? এটা সুবর্ণরেখা নদী আছে, এই যে নৌকোটা আসছে, হ্যাঁ। নৌকোর পাশে নদী গিয়ে মিলেছে সাগরে। আচ্ছা। এটা জোয়ার ভাটা নদী, জোয়ারের সময় জল ভরে যায়, এটা ভাটার সময় নেমে যায়। নেমে যায়। আর ওই বোটটা যেটা যাচ্ছে ওটাই নদী, ফিশিং করতে, হ্যাঁ ফিশিং করতে যায়। আর ওইখানে ঢেউ হচ্ছে হালকা হালকা, ওইটা ওই দিক থেকে সমুদ্রটা এটা আসছে, সমুদ্রটা আসছে। সাগরটা আসছে। দারুণ সুন্দর জায়গা।
বাইকের কি ফেসিলিটি? বাইকের যখন জল ভাটা থাকে আমরা বাইক চালাই, যখন জোয়ার হয়ে গেলে তখন আমরা নৌকো চালাই। চালাই। মোটামুটি 6টা থেকে 6টা অবধি আমরা থাকি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা। সন্ধ্যা 6টা অবধি আমরা- তোমার নামটা বলে দাও। আমার নাম ভগীরথ জানা। ভগীরথ জানা, ভগীরথ দা, অভিমান্যু দা আর এই যে পাঁচু দা, এই তিনজন আমাদের সাথে গেছিল। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা এনাদেরকে পেয়ে যাবেন এখানে এলে, তালসারিতে এলে। অবশ্যই আসবেন, খুব সুন্দর জায়গা আর দাদারা খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছে আমাদের। থ্যাংক ইউ, টাটা। আবার আসবেন। খুব ভালোভাবে তালসারি ঘোরা হয়ে গেল আমাদের, বাইক রাইডও হয়ে গেল, লাল কাঁকড়াও দেখলাম, বেশ সুন্দর, সবাই এনজয় করেছে। আমরা তালসারি ছেড়ে বেরোচ্ছি, এখন যাচ্ছি চন্দনেশ্বর মন্দির। বিচিত্রপুরে খবর পেলাম যে জোয়ার শুরু হয়ে গেছে, বোটিং চালু হয়েছে, তো আমরা গিয়ে বোটিং করব। আগে মন্দিরটা একটু দেখে নিই, তারপরে। মন্দিরের বাইরেই অনেক দোকানপাট রয়েছে। ভ্রমণের মাঝে একটু আধ্যাত্মিক শান্তি চাইলে চন্দনেশ্বর মন্দির অবশ্যই তালিকায় রাখুন। এটি ভগবান শিবের একটি প্রাচীন ও অত্যন্ত পবিত্র মন্দির। শ্রাবণ মাসে এখানে ভক্তদের ঢল নামে, তবে সারা বছরই এই জায়গায় আলাদা একটা শক্তি আছে। মন্দির দর্শন হয়ে গেলে 8 কিলোমিটার দূরে অবস্থিত উড়িষ্যার ম্যানগ্রোভ জঙ্গল বিচিত্রপুরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। বিচিত্রপুর যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, দুদিকে সবুজ আর মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা। ওয়েদারটাও তো ভালো, তাই জার্নিটা ভালো লাগছে আরও। দীঘা থেকে বিচিত্রপুরের ডিস্টেন্স ওই 15 কিলোমিটারের মতো। এই হচ্ছে বিচিত্রপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটা হয়ে গেল। এখানে লাইফ জ্যাকেট আছে, লাইফ জ্যাকেট পরেই এই হচ্ছে বিচিত্রপুরের বোটিং স্টার্টিং পয়েন্ট। এটা নিয়ে যাবে গিয়ে আমাদের বিচিত্রপুরের যে আইল্যান্ডটা আছে সেখানে নামিয়ে দিয়ে চলে আসবে। ঘন্টাখানেক পর আবার নিয়ে আসবে। যেতে টাইম লাগবে 15 থেকে 20 মিনিট। অনেকে এই ব্যাপারটা জানেন না যে দীঘা থেকে এই জায়গাটায় আসা যায় এবং বোটিংও করা যায় ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে। আর একটা আইল্যান্ড মতন করা আছে, সেখানেও যাওয়া। তো আমরা বোটিংয়ের টিকিট কেটে নিয়েছি। এখানে 9 সিটার বোটের খরচা হচ্ছে 1800 টাকা আর 6 সিটার বোটের হচ্ছে 1200 টাকা। তো আমরা আরেকটা গ্রুপের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন ওয়েট করছি, 3টে করে বোট আছে, সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে টিকিটের পিছনে। এখন 1, 2 আর 3 গেছে। জায়গাটা বেশ সুন্দর, দারুণ সুন্দর জায়গা। তালসারি আর চন্দনেশ্বর মন্দির করে আসার পর আমরা চলে এসেছি এখন বিচিত্রপুর। আর 100 টাকা এখানে সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হচ্ছে। যতগুলো আইটেম বলে যাচ্ছি ততগুলো এখানে দেখাতে হবে। আর এরকম করে একটা ব্যাগ দিচ্ছে সবুজ রঙের, এর ভিতরে প্লাস্টিকের মেটেরিয়ালসগুলো ক্যারি করার জন্য। এসে সব দেখালে তবে 100 টাকা ফেরত। এবার আমাদের বোট আসবে। প্রকৃতিকে একদম কাছ থেকে দেখতে চাইলে বিচিত্রপুর ম্যানগ্রোভ ফরেস্ট আপনার জন্য। লাল কাঁকড়া, ম্যানগ্রোভ গাছ আর গ্রামের নির্জন পরিবেশ সব মিলিয়ে একবারে অফবিট অভিজ্ঞতা। এখানে নৌকা ভ্রমণ করলে প্রকৃতির আসল সৌন্দর্য ধরা পড়ে। এখানে জোয়ার হলেই নৌকা ভ্রমণ শুরু হয়। বিচিত্রপুর ম্যানগ্রোভ অরণ্য উড়িষ্যার বালেশ্বর জেলায় দীঘার কাছে সুবর্ণরেখা নদীর মোহনায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র, যা পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমান্তে রেড ক্র্যাব, বিরল কচ্ছপ এবং বিভিন্ন ম্যানগ্রোভের প্রজাতির জন্য বিখ্যাত। এখন সময় 2:21, অনেকটা বেলা হয়ে গেল। 3টে বোট এখানে অপারেশনাল। আজকে 11টা নাগাদ জোয়ার এসেছিল। জোয়ার এলে তবেই বোটিং স্টার্ট হয়। তো আমরা লাকি না যে আজকে আমরা বোটিংটা করতে পারলাম। এই আমাদের বোট আসছে, আমরা এবার রিটার্ন যাব।
বিচিত্রপুর ঘোরা হয়ে গেল আমাদের খুব ভালোভাবে। শুধু একটু ওয়েটিং টাইমটা বেশি লাগলো, কারণ 3টে মাত্র বোট আছে, তো বাড়ি বাড়ি নিয়ে যাচ্ছে আর নিয়ে আসছে। তবে সুবর্ণ আইল্যান্ড একটু নতুনত্ব হলো, এরকম নতুন জিনিস আমরা পেলাম দেখতে দীঘাতে এসে। এবার প্রথমবার এলাম বিচিত্রপুরে, ভালো এক্সপিরিয়েন্স, আসতে পারেন, ভালো লাগবে। সেদিন বিচিত্রপুর থেকে ফিরে এসে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘা, এবং দ্বিতীয় দিনের লাঞ্চ আমরা সেরে ফেললাম আম্রপালি রিসর্টে। দারুণ খাবার ছিল, খুব এনজয় করেছিলাম আমাদের লাঞ্চটা। দ্বিতীয় দিন বিকেলবেলা আমরা চলে আসি ওল্ড দীঘা সি বিচে, আমাদের হোটেলের সামনে জগন্নাথ দেবের মাসির বাড়ির সামনে যে বিচটা, সেইখান থেকে দেখে নিই এক অপূর্ব সানসেট। তারপর হোটেলে এসে আমরা স্ন্যাক্সে নিয়ে নিয়েছিলাম গরম গরম ফিশ ফিঙ্গার আর দুধ চা। আর সেদিনকে কোথাও বেরোয়নি, একটু রেস্ট নিয়েছিলাম, কারণ আমাদের হাতে আরও একটা দিন ছিল। আর রাত্রেবেলা আমরা চলে গেছিলাম সেই আমাদের প্রিয় আম্রপালি রিসর্টে ডিনার করতে। একটা দুর্দান্ত ডিনার দিয়ে শেষ হলো আমাদের দ্বিতীয় দিন দীঘাতে। দারুণভাবে কাটালাম, অনেক জায়গা ঘুরলাম, আর এবার রেস্ট নেওয়ার পালা। দেখা হচ্ছে আপনাদের সাথে তৃতীয় দিনে সকালবেলা। গুড নাইট ফ্রম ওল্ড দীঘা। গুড মর্নিং ফ্রম ওল্ড দীঘা। আজকে 13ই ডিসেম্বর 2025, সকালবেলা এখন এই 6:45 মতন বাজে। এখন বেরোচ্ছি, মোহনা যাচ্ছি। সকাল আজকে ইচ্ছে আছে মোহনা থেকে সানরাইজটা দেখার, আর মোহনার যে ফিশ মার্কেট সেটাও এক্সপ্লোর করব। মোহনায় তো এসে গেছি, বেশ ঠান্ডা কিন্তু আজকে। মোহনাটা এমনি খুব ঠান্ডা অন্য জায়গার থেকে, এখানে তো একদম ফাঁকা, দু সাইডে, একদিকে নদী একদিকে সমুদ্র। এই যে এইখানে সাগরের সাথে চম্পা নদীটা মিশছে, এই হচ্ছে দীঘার মোহনা। দীঘার মোহনা জায়গাটা ভোরে একদম আলাদা লাগে। সূর্যটা ধীরে ধীরে উঠছে, জলটা একদম শান্ত, আর সামনে জেলেদের নৌকা, সব মিলিয়ে খুব ন্যাচারাল একটা ভাইব। এখানে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় দীঘা শুধু সি বিচ না, দীঘা মনে এইরকম রিয়েল লাইফ মুহূর্তগুলো। আর সূর্য ওঠার সাথে সাথে এই জায়গাটা একদম বদলে যায়। এইদিকে শান্ত চম্পা নদী বয়ে যাচ্ছে, সানরাইজ হয়ে গেছে মোহনায়। আর এইদিকে সমুদ্রে কর্মব্যস্ত জেলেরা মাছ তুলছে সমুদ্র থেকে, জাল টানছে, একটু পরেই মাছ উঠবে। এখানে সবকিছুই বাস্তব, কোনো সাজানো সেট নেই। এটাই মোহনার সকাল, এটাই দীঘার প্রাণ। যারা দীঘা ঘুরতে আসে তারা সমুদ্র দেখে, আর যারা মোহনা দেখে তারা দীঘাকে সত্যিকারের চিনে ফেলে। রোড পুরি এটা 15 টাকা গ্লাস খেজুরের রস, টেস্ট করে দেখি কেমন হয়। রস খান দাদা, খেজুর রস খান, খেজুর রস। ভালো, খুব সুন্দর খেতে।
প্রথমবার খেলাম। প্রথমবার খেলে খেজুরের রস? দাদা খেজুর রস 20 টাকা আছে, 15 টাকা আছে। শুটকি মাছেরও দোকান আছে। এটা 300 টাকা, তাই তো? আর এগুলো মাগুর মাছ বলতে। এই হচ্ছে মোহনার মাছের বাজার, প্রচুর মাছ প্যাকিং করে দেবে। এরা দাবি করছে যে 3 দিন থাকবে, প্যাকিং করে দিলে 3 দিন থাকবে। তো সুন্দরবনে দাদা, এটা সুন্দরবনে 1 টাকা যে এটা নতুন চায়ের দোকান ছিল, এখন মাছের দোকান করেছি। 1 টাকা দিয়ে দিলেন সবার থেকে সবার মতো। মোহনা এক্সপ্লোর করলাম। ব্যাপারটা হলো যে এইখানে যে মাছের কোয়ালিটি, যা সাইজ পমফ্রেটের দেখলাম বা লবস্টার বা চিংড়ি, আমরা কলকাতার মার্কেটে খুব রেয়ার, মানে না পাওয়া যাওয়ার মতনই। কারণ এইখানে এই যে ট্রাকগুলো দাঁড়িয়েছে সব এক্সপোর্ট হয়ে যায়। এই পরপর এখানে পুরো এক্সপোর্ট কোয়ালিটির ফিশ সব বেরিয়ে যায়। কলকাতার বাজারে অনেক জিনিস আসেই না। মোহনা থেকে চলে এলাম ওল্ড দীঘাতে টোটোয় করে, রিজার্ভ করে নিলাম 100 টাকা ভাড়া। তো এখন এরকম ওল্ড দীঘা বিচের পাশেই একটা ছোট্ট দোকানে, ছোট্ট আউটলেটে একটা বসেছি। এই সামনে হচ্ছে ওল্ড দীঘা বিচ। এই সামনে গেলেই কিছুটা গেলে ওই যে মেন রোডটা দেখা যাচ্ছে, ওইখান দিয়ে বাস আছে, ওখানে নেমে গেলাম। নেমেই পরপর এখানে প্রচুর খাবার দোকান আছে। তো আজকে আমরা ব্রেকফাস্ট করছি রামকৃষ্ণ টিফিন সেন্টারে। এই কাকার কাছে এই যে হিঙের কচুরি হচ্ছে। কি কি পাওয়া যায়? কচুরি, লুচি, বেঙ্গল বাটার টোস্ট, ঘুগনি মুড়ি, আবার বিকেলে আছে চপ মুড়ি। গরম গরম হিঙের কচুরির গন্ধ ছাড়ছে। সানরাইজ হয়েছে এই সবে মাত্র। অন্যান্য জায়গায় হিং দেয় না, হ্যাঁ। কচুরি বানিয়ে খাইয়ে দেয়। হ্যাঁ, একদম হিঙের কচুরির অরিজিনাল সেন্টটা পাচ্ছি কিন্তু আমি চা খেতে খেতে। আর সুন্দর একটা পরিবেশ, দারুণ। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা হোটেলে যাব। চলে এলো গরম গরম হিঙের কচুরি, ঘুগনি, আর এটা কি চাটনি? বাহ, শীতের সকালে এরকম একটা ব্রেকফাস্ট অনেক দিন পর, তাও আবার দীঘার সমুদ্র সৈকতে বসে। চলুন খাওয়া যাক। ব্রেকফাস্ট হয়ে গেল। আমরা হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা থেকে এই যে এখানে তারা মায়ের মন্দির আছে, মন্দিরের একদম পাশে টোটো স্ট্যান্ড হয়ে আমাদের হোটেল গ্রিন পার্ক। হাঁটতে হাঁটতে চলে এলাম। সময় এখন 11টা। তো আমরা এখন ব্রেকফাস্ট করে হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকে সকালে হাফ ডে ট্যুরের জন্য। আমরা এখন যাচ্ছি শঙ্করপুর সি বিচ, তারপরে ন্যায়কালী মন্দির, এসে সোজা চলে আসবো নিউ দীঘা সি বিচ। বিকেলে থাকছে মূল আকর্ষণ জগন্নাথ মন্দির। শঙ্করপুর আমাদের হোটেল থেকে প্রায় 10 কিলোমিটার মতন ডিস্টেন্স, আর ওইখান থেকে আরও 2 কিলোমিটার মতন যেতে হয় ন্যায়কালী মন্দির, ওটাও দেখে নেব, পুরনো মন্দির। আমরা দীঘা কন্টাই রোডে আসছিলাম, এসে এই মেরিন ড্রাইভ রোডে উঠে গেলাম। এটা দীঘা কন্টাই রোড চলে যাচ্ছে সোজা, আর এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এইটা হচ্ছে ন্যায়কালী ব্রিজ সামনে, আর এই ডান দিকে বেঁকে যাচ্ছে। আমরা এখন মন্দিরটা আগে দর্শন করে নেব। আমরা পৌঁছে গেলাম ন্যায়কালী মন্দির, এখানে পার্কিং 10 টাকা। দীঘা ঘুরতে এসে যারা শুধু সি বিচ না, আধ্যাত্মিক দিকটাও অনুভব করতে চান, তাদের জন্য ন্যায়কালী মন্দির একটা সুন্দর জায়গা। প্রতিদিন ভক্তরা আসেন পুজো দিতে, প্রসাদ দিতে, আর একটু মানসিক শান্তির জন্য। এখানে অন্নভোগের ব্যবস্থাটা হচ্ছে, যদি বসে খান তাহলে 70 টাকা দিয়ে খেতে পারেন ওই ঘরটার মধ্যে, আর 90 টাকা দিয়ে প্যাকিং করে দিয়ে দিচ্ছে।
তবে যারা এখানে পুজো দেবেন ভাবছেন তো এখানে কিন্তু সেই পুজোর ডালা বা সামগ্রী কিছু নেই আশেপাশে। আপনারা ফুল, মিষ্টি, প্রসাদ, ফল সব নিয়ে আসবেন, দিয়ে এখানে পুজো দিতে পারবেন। এবার আমরা চলে যাব শঙ্করপুর সি বিচ। এখান থেকে ওই 2.5 কিলোমিটার মতন ডিস্টেন্স। এই নয়াকালী ব্রিজ নতুন হয়েছে, ওর জন্য ডিস্টেন্সটা একটু কম হয়ে গেছে আর রাস্তাটা খুব সুন্দর। নাহলে আগে ওই দীঘাকন্টাই রোড দিয়ে যেয়ে বালিশাই দিয়ে শঙ্করপুর আসতে হতো। এখন এই ব্রিজটার জন্য এই দিক দিয়ে যাওয়া যাচ্ছে। ওয়েলকাম টু শঙ্করপুর সি বিচ। নির্জন, নিরিবিলি, একদম শান্ত সমুদ্র সৈকত। তুলনামূলকভাবে এই বিচটা অনেক শান্ত, ছোট ছোট ঢেউ। এখানে আরামসে ছোট ছোট ঢেউয়ে চান করতে পারেন। এখানে অনেক হোটেল, রিসর্টও রয়েছে, আর বসে এই জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটানো যেতে পারে। বিচ দেখা হয়ে গেল, এখন একটা নিয়ে নিলাম 50 টাকার ডাব, মালাই আছে, এটা একটু মিষ্টি জলটা হবে। তো শঙ্করপুর থেকে এখন আমরা যাব নিউ দীঘা সি বিচ। পারফেক্ট ওয়েদার, ডাব খেয়ে চলে যাব নিউ দীঘা সি বিচে। নিউ দীঘা সি বিচের কাছে নিমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানেই আজকের লাঞ্চ হলো। বেশ ভালো খাওয়া দাওয়া ছিল, সাইজটা দারুণ। ক্র্যাবটা নিয়েছে 400 টাকা, ক্র্যাব থালি, হাইলি রেকমেন্ডেড। মানে এখানে একদম ফ্রেশ, পমফ্রেটটাও ভালো ছিল। 300 টাকা থালি। এখন যাব একটু নিউ দীঘা সি বিচের কাছে। নিউ দীঘাতে বিচে স্পোর্টস রাইড হচ্ছে, সি স্পোর্টসের বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। তাতে আমি এসেছি এই দাদার কাছে। দাদার হচ্ছে এসটিপিএল এর কী কী রাইড আছে এইখানে, শুধু এটিভি আর বাম্পি রাইডটা বাদে জেমিনি বোট, ব্যানানা রাইড, ব্যানানাটা হচ্ছে তো, ব্যানানা ফাইবার বোট রেট দেওয়া আছে, এই যে চার্ট আপনাদের জন্যে। প্যারাসিলিংও হচ্ছে, এটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স যারা করতে চাইছেন। সিঙ্গেল হলে 1800, ডাবল হলে দুজন একসাথে 3000 টাকা। কতক্ষণ? 500 মিটার রাইড, 500 মিটার ঘুরিয়ে আনবেন। আর জেট স্কিটা কত দূর যায়? আপ এন্ড ডাউন 4 কিলোমিটার। 4 কিলোমিটার। রবি রবিদা আছে, এখানে এলে আপনাদের পছন্দ মতন রাইড করতে পারেন। সকাল কটা থেকে শুরু হয়ে যাচ্ছে? 6:30 থেকে শুরু হয়ে যায়। সকাল 6:30 থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এখানে জোয়ার ভাটার ব্যাপার আছে কিছু? জোয়ার ভাটা, মানে ওটা হলে কখন কি করতে পারবে? যেমন এখন জোয়ার হচ্ছে, ধরুন পাথরের বেশি সময় হলে জোয়ার বন্ধ হয়ে যাবে। আবার যখন ভাটাবে, ভাটার সময় মেনলি এগুলো অ্যাক্টিভিটিগুলো করা যায়। এই যে ব্যানানা রাইড নামছে, তো রেড চার্টগুলো দেওয়া রইলো। আপনারা এসে এখানে সমুদ্রেতে স্নান করবেন, তার সাথে স্পোর্টস অ্যাক্টিভিটি এখন নিউ দীঘাতেও অ্যাভেলেবেল, এগুলো করতে পারেন। বিচ থেকে কিছুটা এগিয়ে এসে এখানে টোটো স্ট্যান্ড, আর এই যে অটোতে উঠে গেছি। 20 টাকা পার হেড, নিউ দীঘা টু ওল্ড দীঘা। জয় জগন্নাথ বন্ধুরা, পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে 4 চাকার পার্কিং। আমরা 6 নম্বর গেটে নেমেছি, টোটোয় করে এলাম। আর দুটো গেট এখন অপারেশনাল। 6 নম্বর গেটটা থেকে হাঁটা পথটা কম হয়। আর আমাদের হোটেলের কাছে 6 নম্বর গেটটা, তাই 6 নম্বর গেটে রাখলাম। এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে, টোকেন দিয়ে দেবে। জুতোগুলো রেখে আমরা এই 6 নম্বর গেট দিয়ে, চৈতন্য গেট দিয়ে ঢুকে যাব মন্দিরে। জুতো রেখে দিলাম, একটা এরকম টোকেন দিয়ে দিল, থলের মধ্যে জুতোগুলো ঢুকিয়ে রাখলাম। এখানে কোনো চার্জেস লাগে না, ফ্রি।
নম্বর গেট, 6 নম্বর গেট থেকে ঢুকে এসে এখানে হাত পা ধোয়ার জায়গা আছে, হাত পা ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করবেন। দীঘার গর্ব নতুন জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি এখন দীঘার অন্যতম প্রধান আকর্ষণ। প্রায় 3 বছর ধরে নির্মাণ কাজের পর 2025 সালের 30শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে মন্দিরটি ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। এই নবনির্মিত মন্দির, যার ইতিহাস প্রাচীন নয় বরং এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি আধুনিক পর্যটন ও আধ্যাত্মিক উদ্যোগ। এটি পুরীর 12 শতাব্দীর জগন্নাথ মন্দিরের আদলে কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত একটি পূর্ণাঙ্গ প্রতিরূপ। মন্দিরটির উচ্চতা 65 মিটার বা 213 ফুট, যা পুরীর মন্দিরের প্রায় সমান। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ 20 একর জমি প্রদান করে এবং পশ্চিমবঙ্গ হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। মন্দিরে ভগবান জগন্নাথ, তার দাদা বলভদ্র এবং বোন দেবী সুভদ্রার মূর্তি স্থাপন করা হয়েছে। দর্শন করলাম, এখন বর্তমানে লাইটগুলো জ্বালিয়ে দিতে দারুণ সুন্দর লাগছে, অপূর্ব রূপ। আর তারপরে প্রসাদ দেওয়া হয়, লাইন দিলাম, লাইন দিয়ে প্রসাদটা নিলাম। এইগুলো প্রসাদ দিচ্ছে, 2-3টে করে হাতে দিচ্ছে প্রসাদ, আর বাড়ির জন্য নিয়ে যেতে গেলে কিনতে হচ্ছে। এটা 50 টাকার প্যাকেট, আর একটা প্যাকেট নিয়েছি 100 টাকার, আপনাদেরকে দেখাবো বলে। এটা 50 টাকার প্যাকেট, আর 100 টাকায় এই প্যাকেটটা দিচ্ছে, প্যাড়া দিচ্ছে 100 টাকায়। প্রায় 250 কোটি টাকা ব্যয়ে রাজস্থানের বংশীপাহাড়পুরের গোলাপি বেলে পাথর ব্যবহার করে মন্দিরটি তৈরি করে। মন্দির প্রাঙ্গণে 4টি প্রধান অংশ রয়েছে: গর্ভগৃহ, সভা হল, নৃত্য হল এবং ভোগ মণ্ডপ। গত 30শে এপ্রিল দ্বার উদ্ঘাটনের পর এই কদিনেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছে জগন্নাথ মন্দির, যে মন্দিরের দৌলতে সৈকত সুন্দরী দীঘা আজ আর স্রেফ পর্যটন স্থল নয়, বাংলার অন্যতম তীর্থস্থানও বটে। গত 6 মাসেই দর্শনার্থীদের সংখ্যা ছুঁয়েছে 1 কোটি। রাজ্য সরকারের উদ্যোগে নির্মিত হলেও উদ্বোধনের পর মন্দির পরিচালনার দায়িত্ব জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নামক ট্রাস্টের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এইখানেই জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। এখন জগন্নাথ মন্দির থেকে পাওয়া যাচ্ছে মহাপ্রসাদ। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার দিতে পারেন মহাপ্রসাদের জন্য। আমাদের দীঘা ভ্রমণের শেষের রাতটা আমরা খুব সুন্দরভাবে জগন্নাথ মন্দির দর্শন করে পৌঁছে যাই আবার সেই ওল্ড দীঘায়। সেদিন আমরা ঘুরে দেখি ওল্ড দীঘার খনিকা মার্কেট। আর সঙ্গে টেস্ট করে নিই ওল্ড দীঘার নানান সব স্ট্রিট ফুড। দীঘা শুধু একটা সমুদ্র শহরই নয়, দীঘা মানে প্রকৃতি, আধ্যাত্মিকতা, দারুণ সব খাবার আর মানুষের গল্প। এই ভ্রমণের প্রতিটা মুহূর্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অরিজিৎস ট্রাভেল জোনকে। হয়ে গেল খুব ভালোভাবে আমাদের 3 রাত্রি 4 দিনের দীঘা ট্যুর। অনেকদিন পর দীঘায় এসেছি, আশা করি পুরোটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারলাম। এখন আমরা রওনা দিচ্ছি আবার আমাদের কর্মস্থল, নিজেদের বাড়ি, প্রিয় শহর কলকাতায়। এইখানে আমাদের এই ট্যুরের ইতি হচ্ছে। দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব ভালো জার্নির মতোই এই ট্রিপটারও একটা রিটার্ন ছিল। দীঘা থেকে ফেরার জন্য আমরা ধরে নিয়েছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস। ক্লান্ত শরীর, ফোন ভর্তি ভিডিও আর মাথার ভেতর রয়ে যাওয়া সমুদ্রের শব্দ, আর মনে একটা কথাই ঘোরে, আবার আসা হবে। এই ছিল আমাদের সল্টলেক থেকে দীঘা বাসে গিয়ে ট্রেনে ফেরার জার্নি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। দেখা হবে পরের ট্রিপে।